আমি সংখ্যাটা দিলে আপনাদের একটু সুবিধা হবে, যদিও আপনারা সবাই চার্জশিটে দেখেছেন। এখানে সর্বসাকুল্যে এই পর্যন্ত যাদের নাম বেরোয়েছে প্রায় 25 জন। 25 জনের ভিতরে বরখাস্ত বা মানে অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে 9। এলপিআর বা লিপ্রা রিটায়ারমেন্ট যেটা আছে এটার সংখ্যা হলো 1। আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে 15। বোঝা গেছে? এখন যারা অবসরে চলে গেছেন, এলপিআর না, যারা অবসরে চলে গেছেন তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না। বাকি যারা আছেন এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন 15+1, এই 16 জনকে 8 তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। এবং খুব স্বাভাবিকভাবে একটু খেয়াল করে দেখেন, যে কোনো সরকারি বা ইভেন বেসামরিক মানে অন্য কোনো প্রতিষ্ঠানও হইতে পারে, তাকে এক জায়গা থেকে যদি আর এক জায়গায় বদলিও করেন তাকে একটা সময় দেওয়া হয়, তাকে জার্নি করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় জার্নি টাইম, যোগদান করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় যোগদানের জন্য জয়নিং টাইম। আছে না এটা? এটা কিন্তু আমাদের প্রচলিত। ঠিক সেরকমও তাদেরকে 8 তারিখে বলা হয়েছে, অ্যান্ড এটা ঘটেছে বিকাল অথবা সন্ধ্যার কাছাকাছি সময়, এবং তাদেরকে বলা হয়েছে 9 তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজত ঢাকা ক্যান্টনমেন্টের একটা আমরা বলে দিয়েছি এই জায়গাতে তাদেরকে অ্যাটাচ করার জন্য, এমএনকিউ অ্যাটাচ মানে সংযুক্ত হওয়ার জন্য। কেন বলছি যে তারা তো বিভিন্ন জায়গায়, কেউ হয়তো ব্রিগেড কমান্ডার ছিল, কেউ হয়তো স্টেশন কমান্ডার ছিল, কেউ হয়তো বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে ছিল। এইটা তাকে ইমিডিয়েটলি ওই অ্যাপয়েন্টমেন্ট বা নিযুক্তিটাকে রিলিজ করে আমাদের সেনা হেফাজতে আমাদের একটা আছে মানে মুভ অ্যান্ড কোয়ার্টারিং বলে এমএনকিউ, এইটার আন্ডারে চলে আসার জন্য 9 তারিখে ভিতরে তাদেরকে আসতে বলা হয়েছে। এটি কি আমি বুঝতে পেরেছি? তো এখন আসি আমরা কেন এই সেনা কাস্টডিতে তাদেরকে আসতে বললাম, এটাও একটা ব্যাখ্যা দিয়ে দিই। আমি কিন্তু আমরা এখনো ওয়ারেন্ট কিন্তু হাতেও পাইনি, ইভেন পুলিশও তখন আমাদের সাথে কেউ যোগাযোগও করে না যে একটা ওয়ারেন্ট ইস্যু হচ্ছে। এটা সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন এনিথিং, লিগেল সাইড টু লিগেলের মতো যাবে, সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন লিগেল। সো এটা আমরা জেনেছি এবং আমরাও ওইটাতে স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশে সেনাবাহিনীর ভিতরে খেলা কিন্তু জমে গেছে। এখানে কি বলছে বুঝতে পারছেন? এখানে বলছে যে তাদের কাছে চার্জশিটের পেপার যায় নাই, কিন্তু তারা শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনছে, ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনছে। শোনার সাথে সাথে তারা গ্রেপ্তার করে তাদের হেফাজতে রাখছে। কেন রাখছে? কারণ তারা পলাই যেতে পারে, চার্জশিট আসলে তারা পলাই যেতে পারে, এই ভয়ে তারা আগে থাকতে তারা গ্রেপ্তার করে রাখছে। হাসিনার আমলের যারা সেনাবাহিনী ছিল, এখন ভালো সেনাবাহিনী তো ছিল, তারা এতদিন চুপ ছিল, তারা এখন তাদেরকে ধরিয়ে দিচ্ছে। তো বুঝতে পারছেন কোথায় কি হচ্ছে এখন সেনাবাহিনীর ভিতরে। ক্যান্টনমেন্টে অনেক কিছু চলতেছে, আমরা এখন বুঝতে পারতেছি না, কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে, সামনে আরো বের হবে কি হচ্ছে। আর কিছু গাজার খবর দিচ্ছি, গাজার ভিতরে ত্রাণ ঢুকতেছে অবাধে। সেখানে ত্রাণের সাথে তুর্কি সেনাবাহিনী ঢুকবে, তার সাথে সাথে এরদোগান ঢুকবে ওখানে। আর মিশরে হাজার হাজার লাইন ট্রাক আছে, ওগুলো যাবে, গাজার ভিতরে যাবে। ডেলি 600 থেকে 700-র মতো ঢুকতেছে ট্রাক। ইসরায়েলের সেনাবাহিনী এখনো পুরোপুরি ছড়িয়ে নেওয়া হয়নি। কিছু এখনো 35%-এর মতো, 35 থেকে 45% জায়গা খালি করা হয়েছে, আর বাকি জায়গা এখন ইসরায়েলের সেনাবাহিনী আছে। তারা আস্তে আস্তে সরে যাবে, এখানে যখন তুর্কির সাথে অন্যান্য বাহিনী ঢুকবে তখন তাদের সরে যেতে হবে। এবার যে চুক্তিটা হয়েছে সেটা যেন বানচাল না করতে পারে, এই জন্য হামাস খুব চতুরতার সাথে তুর্কি সেনাবাহিনী ওখানে যোগ দিতে বলছে। আর আরেকটা খবর, আফগানিস্তানে পাকিস্তান আজকেও অনেক হামলা চালিয়েছে। তালেবান প্রস্তুতি নিচ্ছে যে কোনো সময় পাকিস্তানে বড় ধরনের একটা হামলা চালাবে। এর জন্য ভারত আর তালেবান তারা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে কিভাবে হামলা করানো যায়। কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি না যে একটা মুসলিম কান্ট্রি হয়ে আর একটা মুসলিম কান্ট্রির সাথে যুদ্ধ করবো, এখানে ফয়দাটা কার? এখানে ফয়দাটা কিন্তু ঠিক হচ্ছে ভারতের। এটা আমাদের মুসলিম কান্ট্রি বোঝে না।
ওদেরকে বুঝাতে হবে। আল্লাহ হাফেজ।